দ্য হেলদি টকে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছে আমি রিমা। আজকে আরো একটা নতুন পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত জানালাম। আচ্ছা, মাথা ব্যথার সমস্যা তো আমাদের কম বেশি প্রত্যেকেরই রয়েছে, এবং একই সঙ্গে মাথার বিভিন্ন রকমের পেশি, মুখের বিভিন্ন রকমের পেশি, সেখানে নানান রকমের ব্যথা, এবং এই ব্যথার পেছনে কি কারণ রয়েছে সেই কারণ নিয়েই আজ আমরা আলোচনা করব। এবং আজকের এই আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন রাইট বাইট স্লিপ অ্যান্ড টিএমজে পেইন কেয়ারের ডিরেক্টর ডক্টর অঙ্কিত সাহা। নমস্কার স্যার। নমস্কার, আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি দ্য হেলদি টকে। এবং আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলে এসেছি সেটা হচ্ছে টিএমডি। প্রথমেই আমি এটা দিয়ে শুরু করব যে টিএমজে বা টিএমডি এই টার্মটা কিন্তু অনেকেই জানেন না। হ্যাঁ, এবং এই সমস্যা, এর সমাধান সবটা নিয়ে শুরু করব। তবে এই যে টার্মটা আমরা জানি না, তবে এই সমস্যাগুলো কিন্তু অনেকের মধ্যেই রয়েছে। এক্স্যাক্টলি থাকতে পারে, কিন্তু লোকেরা যতক্ষণ না টার্মটা জানবে তখন ওরা কিন্তু কনফিউজডও থাকে যে কি হয়েছে ওদের। তো এটা একটা টার্মটাকে যদি আমি ব্রেকডাউন করি, টিএমজে ইংলিশের শব্দ টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্ট। টেম্পোরো ম্যান্ডিবুলার আর তার মাঝখানে একটা জয়েন্ট, সোজা কথায় বাংলায় মুখের জয়েন্ট। ঠিক আছে, এই যে চোয়াল, এই যে আমাদের জয়েন্ট, এই জয়েন্টটার নাম হচ্ছে ইংলিশে টিএমজে। আর যদি এই জয়েন্টের প্রবলেম হয় তার নাম হচ্ছে টিএমডি, মানে হচ্ছে টেম্পোরো ম্যান্ডিবুলার ডিসঅর্ডার। তো এই জয়েন্টটার সম্বন্ধে আমরা কম জানি, তার কারণ হচ্ছে সবাদের মধ্যে টিএমজে আছে। প্রতিটা ছোটবেলা থেকে আমরা যদি কোনো জয়েন্ট ইউজ করি সেটা কিন্তু টিএমজে। আপনি একটা ভাবুন, বাচ্চা জন্মের সময় না নড়তে পারলেও মুখটা চালাবে, এই জয়েন্টটা এতটাই সুন্দর। যতক্ষণ না একটা মানুষের বডি যদি মিলিয়ে যায় বিছানার সাথেও, সব জয়েন্ট ওর কিন্তু বেকার থাকবে, কিন্তু মুখের জয়েন্ট চলতে থাকে। আর এই জয়েন্টটা এতটাই সুন্দর বানিয়েছিলেন ভগবান যে তার কারণে একটা হাড্ডি দুটো সাইডে সেম জায়গায় জুড়ে আছে, তার মানে দুটো জয়েন্ট একসাথে চলতে হবে। আর এই জয়েন্টটা যখন চলা উচিত, ওরা কোনো প্রবলেম দেওয়া উচিত ছিল না। সত্যি কথা বলতে গেলে ইট ইজ ওয়ান অফ দ্য লিস্ট প্রবলেম্যাটিক জয়েন্ট ইফ ইউ থিঙ্ক। এর এতটাই সুন্দর ওর ডেভেলপমেন্ট, বাট এই টাইপেরই হয় যে জয়েন্টটা যখন প্রবলেম দেয় না, যদি দিতে শুরু করে তখন কিন্তু এতগুলি প্রবলেমস দেয়, তখন কিন্তু সে নাম হয়ে যায় টিএমডি কমপ্লেক্স, মানে হচ্ছে টেম্পোরো ম্যান্ডিবুলার ডিসঅর্ডার কমপ্লেক্স, মানে এতটাই কমপ্লেক্স হয়ে যায়। আমি সেটাকে সোজা করব আজকে বসে, তো আজকে সেটা নিয়ে কথা বলি আমরা। কারণ কি টিএমজে টিএমডি লোকেদের জানার জন্য সবচেয়ে প্রথমে বুঝতে হবে তাদের সিমটমসটা কি। একদমই তাই। এটা কেন হয়? দেখুন, টিএমজে আর টিএমডি, যে আমি কথাটা যদি আবার তুলি, টিএমজে সবাদের কিন্তু ভালো মতন চলার কথা। এবার যখন চলতে পারে না, মানে দুটো সাইডে একসাথে চলতে হয়, আর সে না চলার সময় আটকে যায়। দেখুন, অনেক রকমের ডিসঅর্ডার হয়। টিএমজে শব্দটা শুধু আমি বলছি চলার শব্দ না, অনেক সময় বানে না, বাচ্চাদের অনেক সময় এগুলি হয়ে যায়, কিন্তু আপনার ওই মাত্রাগুলি কিন্তু কম। ওটার জন্য সত্যি কথা বলতে গেলে সার্জারি ছাড়া কোনো অপশানস থাকে না, তখন আমাদের নতুন করে জয়েন্ট বানাতে হয়। যদি আপনার মুখ জয়েন্টটাই না ডেভেলপ হলো, মুখ খুলতে না পারলো, সেটাকে আমরা অ্যাঙ্কাইলোসিস বলি, সে সম্বন্ধটা বললে অনেকরাই কনফিউজ হতে পারে। আমি আজকের কথায় আমি ওঠাতে চাই না। আমি উল্টে বলবো একটা সিম্পল জিনিস, যাদের সত্যি কথা বলতে গেলে মুখ জয়েন্টটা চলতে গিয়ে অসুবিধা হয়, আটকে যায়, মাঝে মাঝে আওয়াজ দেয়, স্মুথলি চলে না, মুখ খুলতে অসুবিধা হয়, সেই জিনিসটা আরও বেশি কমন। আর সেটা হওয়ার কারণ, আপনি সোজা যদি ভাবি আমি, ইমব্যালেন্স, মানে আমাদের মাসেলসগুলি আমাদের জয়েন্টসগুলিকে চালায়। তার মাসেলসগুলি ঠিক মতন যদি আমাদের না চালায়, তাহলে কিন্তু আমাদের এই ব্যথাগুলিও আসবে আর জয়েন্টটা ভালো মতন চলবে না। তার থেকে আমরা ভেতরে যাই, মাসেলটা কেন খারাপ হচ্ছে। সেই মাসেলটা খারাপ হওয়ার কারণ মাঝে মাঝেই হতে পারে আপনার একটুখানি ওটার মধ্যে স্প্যাজমস, বেশি ওভার ইউজ করা, সেটা আপনি হতে পারেন বেশি আপনি খুব চেবালেন, কথা বললেন, উইচ ইজ সামথিং দ্যাট হ্যাপেন্স উইথ এভরিবডি। একদম, ওটা একটা অ্যাকিউট প্রবলেম। মাঝে মাঝে একটু হলো ঠিক আছে, বাট কন্টিনিউয়াসলি হচ্ছে, তার মানে কিন্তু এটা শুধু কথার বলার জন্যে বা চেবানোর জন্য হবে না, তার থেকেও একটা ডিপ ফাংশন এসে যায় মাঝে মাঝে, যেটা নিয়ে আজকে আমরা একটু বুঝবো। যে আমাদের মুখটা বানানো হয়েছিল খাবার খাওয়ার জন্যে, কথা বলার জন্যে। মাঝে মাঝে নিঃশ্বাসটা ওই দিক দিয়ে যেত যখন আমাদের নাক দিয়ে নিঃশ্বাসটা এনাফ যেত না। সাপোজ আমাদের জিনিসটা, মুখটাই বেনে যায় মূল এরিয়া যেখান থেকে আমি নিঃশ্বাস নিচ্ছি, তার মানে ভাবুন তো জয়েন্টের উপরে কতটা প্রেশার বেশি পড়ে। আর সেই জয়েন্টটা যদি 24 ঘন্টা কাজ করছে আপনার নিঃশ্বাস নিতে হেল্প করতে আর চালানোর জন্য, সে জয়েন্টটা কি আর বেঁচে থাকতে পারে? কারণ ওই জয়েন্টটা বানানোই হয়নি ওটার জন্য।
আস্তে আস্তে মাসেলসগুলি ক্র্যাম্প হয়ে গিয়ে আলো প্রবলেমসগুলি বেড়ে যায়। তো সোজা কথায় অনেক কারণ থাকতে পারে, ভিটামিন ডি থেকে, ক্যালসিয়াম থেকে, ওই কারণগুলি আমরা সত্যি করে বলতে গেলে বাকি জয়েন্টসকেও এফেক্ট করবে, সেই জয়েন্টসগুলিকেও আমরা কিন্তু ঠিক করতে পারি। বাট শুধু যদি এই জয়েন্টটাই বেশিরভাগ ড্যামেজ হচ্ছে তখন আপনাকে বুঝতে হবে আপনার এই জয়েন্টটা ওভার ইউজ হচ্ছে। ওভার ইউজ হওয়ার কারণটা মাঝে মাঝে হতে পারে অ্যাজ সিম্পল অ্যাজ মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছি বা মাউথ ব্রিদিং। এই মাউথ ব্রিদিং শব্দটাই একটা জিনিস যেটা মানুষরা না, ওটার জন্য কোনো টেস্ট পাওয়া যায় না, মানুষরা বিশ্বাস করতে চায় ওদের মধ্যে আছে। একদমই একদমই। এই যে আপনি ভাবুন তো, আপনি একটা কথা বলতে বলতে মুখ শুকিয়ে গেল, ঠোঁটটা শুকিয়ে গেল, বারবার আপনি লিপ বাম লাগাচ্ছেন, দিস ক্যান বি ওয়ান অফ দ্য স্মলেস্ট সিমটমস অফ মাউথ ব্রিদিং। কন্টিনিউয়াসলি এটা এতটা নিচ্ছে। তো এই যে জিনিসটা হচ্ছে, এটাকে সেই জন্যই আমি বললাম এতটাই কমন, মাঝে মাঝে লোকেরাও জানে না যে ওরা সাফার করছে, আর তারপরে আস্তে আস্তে এটা বেড়ে যায়। একদম। এবং আপনি যেটা বললেন মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়া, এটা তখনই আমরা করি যখন আমাদের ঠান্ডা লাগে, সর্দি হয়, কাশি হয়, তখন নাকটা বন্ধ রয়েছে, ডেফিনেটলি আমি যখন ঘুমোচ্ছি আমার মুখটা ওপেন হয়ে যাচ্ছে, আমি মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছি। এবং এই যে সমস্যাটা রয়েছে অনেকের মধ্যেই রয়েছে, তারা ধরতে পারছেন না যে টিএমডি কিনা এটা, তাদের উদ্দেশ্যে কি বলবেন? অ্যাবসলিউটলি গুড, খুব ভালো কথা বলেন। এই যে মুখ খুলে সর্দি কাশি আপনার যদি লাগে, আপনার তখনই মুখ খুলে করছেন, এটা হচ্ছে বড় ইভেন্টস। কথাটা রয়েছে, আপনি যদি ভাবুন, আমরা যদি অন্যভাবে দেখি, এটাকে খুব সুন্দরভাবে যদি দেখি, হ্যাঁ নাক বন্ধ আছে, মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছেন, এক্সেলেন্ট। হোয়াট ইফ মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছে তার জন্য নাক বন্ধ হচ্ছে? এটা ভাবলে কিরকম লাগবে বলুন তো? অবাক লাগলেন, রাইট? বাট সিম্পলি ভাবুন, আপনার নাক দিয়ে নিঃশ্বাস আর মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়ার মধ্যে কিছু তো নিশ্চয়ই ডিফারেন্স আছে। নাক দিয়ে যখন নিঃশ্বাস নেন, আমাদের কিন্তু ফিল্ট্রেশন, বডির একমাত্র ফিল্ট্রেশন সিস্টেম এখানে নাকে অলরেডি তৈরি আছে, যেখানে আপনার কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস, অ্যালার্জেন্স, পোলেন্স সব ফিল্টার আউট হয়ে যাচ্ছে। তার জন্য কিন্তু দেখবেন আপনার নাকের ভেতরে আপনি একটু ময়লা জমে, সব রুকে যাচ্ছে এখানে। মুখে তো রোকার কোনো চান্স নেই, মুখ দিয়ে ঢুকলো, ডাইরেক্ট বডির মধ্যে এন্টার করলো, এবার কোনো আপনার ডিফেন্স সিস্টেম রেডি হলো না, তখন সর্দি কাশি লাগাটা আরো ইজি না? আজকের দিনে আপনি যদি দেখেন কতগুলি মানুষ অ্যালার্জির জন্য ভুগে বেড়াচ্ছে, আর তার কিন্তু এখনো কোনো কারণ খুঁজে পায় না লোকেরা। আপনারা যদি ভাবেন এই অ্যালার্জিটা হতে পারে মাউথ ব্রিদিং এর জন্য, অনেক পেপার সেটা বলছে। আপনারা দেখবেন অনেক অ্যাজম্যাটিক পেশেন্টস আর মাউথ ব্রিদার্স বাই বার্থ, এই জিনিসটার উপরে মারাত্মক রিসার্চ চলছে। এইবার এইটা যদি আপনার কন্টিনিউয়াসলি থাকে, তখন কিন্তু টিএমজেটা হওয়াটা আরো সুবিধা। আপনার একবার বছরে সর্দি কাশি লাগলো মানতে পারি, 3-4 দিনের জন্য লাগলো, মুখ চললো, ঠিক আছে। বাট হোয়াট ইফ ইট ইজ আ কন্টিনিউয়াস থিং, যেখানে আপনার নাক সবসময় মনে হয় যেন ব্লক থাকে, আর আপনি সবসময় আপনার মনে হচ্ছে এটা আপনার মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছেন। এইবার মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছেন সেটা মানুষরা বুঝতে পারে না, কারণ ঠোঁটটা একটু খোলা থাকলো। রাত্রেবেলায় যে কথাটা বললেন যে আপনি নাক দিয়ে, আপনার নাক দিয়ে মুখে দিয়ে আমি নিঃশ্বাস নিচ্ছি, এটা আপনি অন্যদের নোটিস করতে পারেন, আপনি নিজেরটা তো আর নোটিস করতে পারবেন না। এই জন্যে এতটা আনডায়াগনোসড। আর তার কারণ থেকে আমাদের জয়েন্টে প্রেশারটা পড়ে যে টিএমজেটা হবে, তার সাথে যে ব্যথাটা অ্যাসোসিয়েটেড, তখন আমাদের লোকেরা জানতে পারে। তো এই যে জিনিসটা আমি তুললাম আজকে, অনেকটাই হচ্ছে আমরা সিমটমসটাকে বুঝতে পারি না, তার কারণ হচ্ছে অনেকটাই আমরা নিজেদের উপরে অতটা টাইম স্পেন্ড করি না। আপনার পাশে কেউ যদি দাঁড়িয়ে থাকে আর জোরে জোরে নিঃশ্বাস নেয়, আপনি দেখতে পারবেন ও কথা হাঁপাচ্ছে কথা বলতে বলতে, কিন্তু নিজেরা করছি সে মানুষটা কিন্তু জানে না। এই জন্যেই আমাদের সায়েন্সটা একটু ডিফিকাল্ট হয় বোঝানো। বাট ইয়েস, আজকের জমানায় টেস্ট আছে এটার জন্য, এটা টেস্ট করা যায়। একটু চিকিৎসা নিয়ে জানতে চাইবো, এটা কিভাবে চিকিৎসা করানো হয়? প্রথমে টেস্ট, অবভিয়াসলি টেস্টটা আমি যদি ধরি, আপনি যদি ভাবেন টেস্ট নিয়ে আমি কথা বললাম, এই যে টেস্টটা কিসের টেস্ট? আমরা ঘুমের টেস্ট করি একটা, সে লোকেরা ভাবে ওটার একটা টেস্টের নাম হচ্ছে পলিসোমনোগ্রাফি। এটা খুবই কমনলি নোন টেস্ট, বাট খুব কম লোকেরা করায়। আপনি যদি ভাবেন একটা মানুষের চেস্ট এক্সরে বছরে কতবার হয়েছে, এই পলিসোমনোগ্রাফি ঘুমের টেস্ট কতজন করায়? আর আপনি বলুন ঘুমের প্রবলেমস কতজনের আছে? আপনার নিজেরও থাকতে পারে, আমার নিজেরও থাকতে পারে, ঘুমে আমরা ভালো ঘুম পাই না, সকালে অনেকের রয়েছে, কারেক্ট। আর মাঝে মাঝে ঘুম থেকে উঠে ফ্রেশ ফিল করি না, আমরা উঠলাম একটা মনে হচ্ছে টায়ার্ড, পিঠে এই যে ব্যথা থাকে, আমি একটা যেন ফ্রেশনেস থাকে না আমাদের মধ্যে। এটা কিন্তু একটা মানে রাত্রে কিছু একটা প্রবলেম হচ্ছে, তার জন্য খুব একটা সিম্পল টেস্ট আছে, সেটার নাম পলিসোমনোগ্রাফি। যদি আমি ওটাকে ডিটেলডে বোঝাই, এটা একটা টেস্ট যেখানে আপনি বুঝবেন অনেকগুলি সেন্সাস লাগানো হয় আমাদের বডির মধ্যে, বডি প্যারামিটারসগুলি মেজার করা হয়।
কিন্তু আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমার মতন ডাক্তারকে যে পলিসোমনোগ্রাফি আর স্লিপ অ্যাপনিয়া কি আমরা দেখতে চাইছি, সোজা কথায় আমাদের এয়ারওয়ে ডিস্টেন্স, আপনি কতটা নিঃশ্বাস নিচ্ছেন আর কিভাবে নিঃশ্বাসটা নিচ্ছেন, মুখ দিয়ে নাক দিয়ে নাকি নিঃশ্বাস রুকে যাচ্ছে, এটাই পলিসোমনোগ্রাফি দেখে। আর পলিসোমনোগ্রাফিতে যখন এটা দেখা যায় যে আমরা ভালো মতন রাত্রেবেলায় ঘুমাতে পারছি না, কারণ কি আমাদের নিঃশ্বাসটা ভালো মতন যায়নি, তার মানে কিন্তু একটা মাউথ ব্রিদিংয়ের টেন্ডেন্সি আছে, তখন আমরা সেই টেস্টার বেসিসে আপনাকে ট্রিটমেন্টটা দেব। এবার এইখানেই আমার কিন্তু ওঠে যে আপনার যে নিঃশ্বাসটা ভালো মতন গেল না কেন। তার কারণ হচ্ছে আপনি যখন ঘুমান আপনার যদি নিঃশ্বাসের নালী ছোট থাকে আর আপনি যখন ঘুমাবেন আপনার জিভ আর এই যে চোয়ালটা আছে একটু পিছনের দিকে যায়, সেটা আপনার নিঃশ্বাসের নালীকে বন্ধ করে দিল। এই যে বন্ধটা করলো তার মানে আপনার নিঃশ্বাসটা গেল না ভালো মতো। এই যদি না গেল তার মানে সেটাই যদি আপনি আপনার টার্মসে দেখি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া নামে আছে। তো যদি আমি এটাকে ট্রিটমেন্ট করতে চাই, সব জায়গায় কিন্তু আপনার এই চোয়াল আর জয়েন্টেরই কথা উঠবে। সোজা কথায় কিন্তু এটার অনেক রকমের ট্রিটমেন্ট ডাক্তাররা বলে, সার্জারি বলে, যেখানে আপনার এই যে এয়ারওয়েটা আছে সেই এয়ারওয়েটাকে আমরা বড় করি, বা আমরা মাঝে মাঝে করি কি যে আমরা সিপ্যাপ বলে একটা মেশিন দিই, সেই মেশিনটা দিয়ে আমরা নিঃশ্বাস দিই, একটা পেশেন্টকে অক্সিজেন দিই, বলতে পারেন এয়ার দিই, পুশ করে দিই একটা কন্টিনিউয়াস প্রেসারে, যাতে আপনার এয়ারওয়েটা খুলে যায়। কিন্তু যদি আরও সোজা ইজি করা যায়, যদি আমি আমার চোয়ালটাকে কারেক্ট জায়গায় রাখতে পারি, তাহলে কিন্তু নিঃশ্বাসটা নিতে সুবিধা হবে। তো আমাদের যে ট্রিটমেন্ট পদ্ধতি, যেটা আমরা রাইট বাইট স্লিপ অ্যান্ড টিএমজে পেন ক্লিনিকে করি, আমরা এই টিএমজে স্লিপ অ্যাপনিয়াকে যে জায়গায় গিয়ে ডায়াগনোসিস করি, যে আমরা বুঝতে পারি জটা পিছনে চলে গেছে, আমরা যদি জটাকে সোজায় ঠিক জায়গায় নিয়ে আসতে পারি তাহলে কিন্তু ট্রিটমেন্ট খুব সোজা হয়ে যায়। তো তার জন্য আমাদের কাছে আরও পদ্ধতি আছে, সেটা আমরা নিয়ে কথা বলবো। আরও কোনো থেরাপি, কোনো ম্যাসাজ কিছু রয়েছে? আপনার যে কোনো জয়েন্ট প্রথমেই আপনার কিন্তু যে কোনো ডাক্তার বলবে কি যে আপনি ওটাকে রেস্ট দিন। রেস্ট মুখের জয়েন্টের খুব ডিফিকাল্ট। আপনি ভাবুন তো, আপনাকে যদি আমি বলি পায়ে ব্যথা হচ্ছে, তো আপনি কি বলবেন? বেড রেস্ট, 4 সপ্তাহের জন্য বেড রেস্ট, ফুটবল খেলো না, যে খেলো না, ওই খেলো না। এবার আমার কথা রইলো, মুখের কি বেড রেস্ট হতে পারে? তাহলে যদি মুখের বেড রেস্ট হলে তো শেষ, তাহলে তো আর কথা বলতে পারলেন না, নিঃশ্বাস নিতে পারলেন না, চেবাতে পারলেন না, কিছু না। তো ইট ইজ ভেরি ডিফিকাল্ট। সেই জন্যে ওর ওপরে আরো বেশি কাজ চাপিয়ে আমি কোনোদিনই বলবো না মাসাজ বা কোনো কিছু এক্সারসাইজ করে এটা ঠিকঠাক। প্রথম কথা, হ্যাঁ, আমরা মাসাজ এক্সারসাইজ কখন করি? যখন আমরা জয়েন্টটাকে কারেক্ট জায়গায় নিয়ে এসে মাসেলটাকে আবার ঠিক জায়গায় চালাতে শুরু করি। যখন মাসেলটা ঠিক মতন চলতে শুরু করে তাকে মাসাজ করে স্ট্রেংথেনিং করতে পারি। সাপোজ মাসেলটা অলরেডি টায়ার্ড হয়ে গিয়ে, ড্যামেজড হয়ে গিয়ে স্প্যাজমে আছে, তাকে যদি আপনি আরো কাজ দিয়ে দেন, সে আরো ব্যথা পাবে। তো অনেক ডাক্তারদের আমি শুনেছি, লোকেদের, পেশেন্টসদের বলা হয় আপনার যদি মুখ আটকে যায় ব্যায়াম করুন, কিন্তু আমি বলি না, উল্টে আরো রেস্ট দিন। রেস্টের কি পদ্ধতি? লিকুইড ডায়েট, আপনি বেশি কিছু খাবেন না, তখন একদমই লিকুইডে থাকবেন, মুখ চালাবেন না, মুখ বেশি হাই করে খুলবেন না, গরম বা ঠান্ডা শেক সেগুলি দেবেন যাতে ওই মাসেলসগুলি রিল্যাক্স পায়। জবরদস্তি ওটার মধ্যে আরো যদি এক্সারসাইজ করেন, ভুল করে করেন, আরো জয়েন্টটা ড্যামেজ হওয়ার চান্স থাকে। ট্রিটমেন্ট শুরু হওয়ার পর যখন জয়েন্টটা ঠিক জায়গায় চলে আসবে, তখন এক্সারসাইজ করে, কোর বিল্ড আপ করে, আপনার মাসেলগুলিকে স্ট্রেংথেন করে আরো প্রিভেন্ট করছেন ফিউচারে, যাতে প্রবলেমটা না হয়। এর সঙ্গে স্ট্রেস কিভাবে সম্পর্কযুক্ত? দেখুন, আমাদের স্ট্রেস বললেই মাঝে মাঝেই আমি স্ট্রেসের আছে, আমি বলবো না স্ট্রেসের কানেকশন নেই, বাট স্ট্রেস অনেক সময় লোকেরা সবসময় ভাবে মেন্টাল স্ট্রেস ইজ এভরিথিং। স্ট্রেস মানে আমরা ব্রেনের দিকে তাকিয়ে দিই। একটা মানুষ যদি ব্যথায় থাকে, সে কি স্ট্রেসে থাকবে না? উল্টোটা ভাবনাটা আমরা শুরু করা উচিত। একটা মানুষ যার শরীর অসুস্থ, সে অটোমেটিকলি স্ট্রেসে থাকবে। আমরা সবসময় সাইকোলজিক্যালি চলে যাই যে তোমার এটা হচ্ছে, তার মানে তুমি খুব বেশি ভাবছো। আর এটা আমাদের একটা খুব কমন টার্মস, ইভেন ডাক্তাররাও পুশ করে দেয় আমাদের উপরে। আমি ভাবি ফিজিক্যাল স্ট্রেস বলেও কিছু আছে। ফিজিক্যাল স্ট্রেস মানে হচ্ছে বডি যদি ঠিক মতন চলছে না। আপনি যদি ভাবুন, আপনার যদি বডি অক্সিজেন না পায়, রোজ 8 ঘন্টা আপনি রাত্রেবেলা যখন ঘুমাচ্ছেন, বডি যখন অক্সিজেনটা পাচ্ছে না, রাতভর এদিক ওদিক করে বেড়াচ্ছেন, তো ভাবুন তো 8 আওয়ার্স অফ স্ট্রেস না? ফিজিক্যাল স্ট্রেস।
এই টার্মটাও আমরা ইউজ করা উচিত, কারণ এই টার্মের উপরে আমি আরও বিশ্বাস করি। স্ট্রেস যখন কথা হয়, স্ট্রেসটা আমরা যদি ফিজিক্যাল স্ট্রেসের উপরে করি, তার মানে তার ট্রিটমেন্ট আছে। মেন্টাল স্ট্রেস বলে আপনি খুব একটা জায়গায় আপনি একটা পেশেন্টকে বেঁধে দিচ্ছেন। আপনি বুঝতে পারছেন যে আপনার আজকে মেন্টাল স্ট্রেস কার নেই, আপনার জবে আছে, আমার জবে আছে, আমাদের বাবা মাদের আছে, আমাদের ছেলেদের আছে, স্কুলের স্ট্রেস, সব কিছুরই কোনো কিছুই আমাদের কিন্তু স্ট্রেস লাইফ থেকে বেরোনো যায় না, বাট ফিজিক্যাল স্ট্রেস থেকে বেরোনো যায়। যেটা আমি ট্রিট করতে পারি সেটা নিশ্চয়ই ট্রিট করা উচিত। আপনার যদি মনে হয় যদি আপনার বডিটা এনাফ রেস্ট পেল না রাত্রেবেলায়, তার মানে ইটস আ স্ট্রেস, আপনার সেই স্ট্রেসটা সারা দিনের জন্য গেল। তো এই যে ঘুমটাকে যদি আমরা ভালো করতে পারি, তাহলে দ্যাটস ওয়ার্ক ডান, দ্যাট ইজ হাফ দ্য স্ট্রেস ইন ইয়োর লাইফ ডান। সেটাকেই আমরা ঠিক করি। তো আমরা জটাকে যখন আগে নিয়ে আসি, ব্রিদিং প্যাটার্নসটাকে আমরা বেটার করি, আপনার অটোমেটিকলি একটা স্লিপ প্যাটার্ন, আপনি সাইড হয়ে শোবেন না, ঠিক হয়ে শোবেন, এই সব কিছু ঠিক হয়ে যায় একেবারে। এবং এই সঙ্গে আরেকটু জানতে চাইবো যে লাইফস্টাইলে ঠিক আর কি কি পরিবর্তন করলে এই যে ডিসঅর্ডার যে সমস্যাটা নিয়ে আজকে আমরা আলোচনা করছি, এর থেকে খানিকটা নিজেদেরকে দূরে রাখা যায়? আমি যত ডিপে যাচ্ছি আপনাকে এবার বোঝাবো যে কেন এটা হচ্ছে। আপনি যদি, আমি একটা শব্দ আমি বারবার এটা ইউজ করছি, আমাদের নিঃশ্বাসের নালী। তো নিঃশ্বাসের নালীর পার্টটা যখন ওঠে, আপনি বুঝতে হবে নিঃশ্বাসের নালী কিন্তু একদিনে বানানো হয়নি, জন্মের থেকে আছে। তো অনেকগুলি প্রবলেমস টিএমজের কিন্তু আমাদের হাতে থাকে না। আপনার যদি টিএমজের প্রবলেমসগুলি হওয়ার জন্য তৈরি হয়ে যায় ফ্রম বার্থ, when you have something as জিভের প্রবলেম কল টাং টাই, জিভটা তুললেই দেখবেন একটা ছোট মতন একটা জিনিস কানেক্ট করে থাকে আমাদের নিচের পার্টের সাথে। সেটা যদি আমরা কারেক্টলি যদি না অ্যাটাচমেন্ট থাকে, সাপোজ যদি অ্যাটাচমেন্টটা সামনের দিকে হয়ে যায়, তার মানে জিভটা ভালো মতন মুভ করতে পারলো না, জটা গ্রো করতে পারলো না, দাঁতগুলি ঠিক মতন আসতে পারলো না, নিঃশ্বাসের নালী অটোমেটিকলি ছোট হয়ে গেল, কারণ জিভটা পিছনে গিয়ে বসতে শুরু করে যাবে। তার মানে আপনার কিন্তু হাতে খুব কম জিনিস আছে যেটা আপনি করতে পারবেন যদি এই প্রবলেমসগুলি জন্ম থেকে থাকে। ইট বিকামস আ ইয়াং এজ প্রবলেমস। আপনার হতে পারে একটা ছোট বাচ্চার থেকে এটা হতে পারে, কারণ ছোট বাচ্চাদের দেখবেন আপনি মুখ খুলে ঘুমানোর একটা অভ্যাস থাকে, ল্যালা পড়তে অভ্যাস থাকে, আপনি দেখবেন ছোট বাচ্চাদের সর্দি কাশি লাগতে থাকে। এই যে জিনিসগুলি মাঝে মাঝে তো আমাদের, আপনি যদি টাঙের প্রবলেমস নেয়, আমি যদি ঢুকতে চাই, আজকাল এতটাই এটা উন্নত, আপনি দেখবেন যার বাচ্চারা দুধ খেতে পারে না বিকজ অফ ব্রেস্ট ফিডিং এ প্রবলেম হয়, কারণ কি ওরা মুখটা ভালো মতো ল্যাচ করতে পারছে না। অল অফ দিস ইজ কানেক্টেড টু আর টাং অ্যান্ড আর জ, অ্যান্ড এটাকে আমরা এত ডিপলি যাচ্ছি। কিন্তু হ্যাঁ, সাপোজ আপনার প্রবলেমগুলি আপনার বাচ্চাবেলা থেকেও হলেও, আপনি যে কোশ্চেনটা আমাকে তুললেন যে আমরা লাইফস্টাইলে কি চেঞ্জ করতে পারি যাতে এটা করতে পারি, হ্যাঁ, সফট ফুড খান, চেবাবেন, বেশি কোনো হার্ড চিজ চেবাবেন না, কোনো বড় জিনিস করে নিজেকে, আমাদের একটা কম্পিটিশন থাকে যত মুখ বড় খুলতে পারি, আমরা নিজের আঙ্গুল ঢুকে চেক করি কতটা খুলছি, অ্যাভয়েড দ্যাট। একটা বড় জিনিস আমি যখন মানা করি লোকেদের একদমই করতে জয়েন্টের দিকে, সুপারি খাওয়া। সুপারিতে আমাদের একটা মুখের মধ্যে ডিজিজ হয় যার নাম হচ্ছে OSMF, ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস, মুখ আস্তে 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 কমে যায়। সেটাতে আমিও ট্রিটমেন্ট করতে পারবো না, তার কারণ হচ্ছে যদি জয়েন্ট আর মাসেলসগুলি ডেড হয়ে যায় সুপারির জন্য, তখন তো আর কিছুই করা যাবে না। এগুলি অ্যাভয়েড করতে হবে। শোয়ার সময়, ঘুমের সময় আপনাকে দেখতে হবে যে আপনারা যখন ঘুমাচ্ছেন, অনেকরাই লেফট হয়ে শোন, রাইট হয়ে শোন, পিঠে হতে শুতে পারে না, উল্টো হয়ে শুতে চান। এইসব জিনিসের জন্য আমাদের পাশে বুঝতে হবে যে এই যে জিনিসগুলি হয়, সেটা হয় বিকজ আপনি ভালো মতো নিঃশ্বাসটা নিতে পারছেন না। লোকেরা লেফট হয়ে শুতে বলে, আমি সেটা বিশ্বাস করি না। তার কারণ হচ্ছে যে আপনারা যদি লেফট হয়ে শোন, হ্যাঁ, নিঃশ্বাসটা একটু ভালো যাবে, কিন্তু আপনি আরও প্রবলেমস ডেভেলপ করে যাবেন। তখন কিন্তু ঘাড়ের ব্যথা, সকালে উঠে দেখবেন আপনার ঘাড়টা আটকে আছে, আমরা স্পন্ডিলাইসিস বলে ছেড়ে দিই ওটাকে। আমরা ভাবি বিছানা বালিশটা খুব শক্ত ছিল, এই কিন্তু আমাদের ঘাড়ে ব্যথা হলে আমি আজকে বাজেভাবে শুয়েছি। এই জিনিসটা কিন্তু আমরা খুব প্রতিদিনই কথা বলি, আমরা বাড়িদের মধ্যেও কথা হয়, কিন্তু এটা হচ্ছে কারণ কি আপনার কিন্তু একটা আন্ডারলাইং প্রবলেম আছে, সে প্রবলেমটাকে সলভ করুন। আমি রাদার ভাবি যে লাইফস্টাইল প্রবলেম চেঞ্জ করবেন কেন, ট্রিটমেন্টটা নিন, লাইফস্টাইল সব কিছু অটোমেটিকলি ঠিক হয়ে যাবে, সোজা কথায়। একেবারে। এবং আজকের এই পর্ব আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, মাথা ব্যথা, বিভিন্ন প্রকারের মাথা ব্যথা রয়েছে। মাইগ্রেন একটা টার্ম সকলের কাছেই খুবই পরিচিত, এবং সাইনাস, এগুলোর সঙ্গে টিএমডির কি সম্পর্ক? থ্যাংক ইউ। হেডেকস, মাইগ্রেনস, এই যে শব্দটা আছে আমাদের পাশে খুবই
এতটাই প্রচলিত হওয়ার কারণ হচ্ছে এটা মিসডায়াগনোসিস টার্মসও। আপনি যদি ভাবেন মাইগ্রেন কি করে তৈরি করা হয়, মাইগ্রেনের আমাদের কোয়েশ্চেনার ফিল করতে হয়, কিছু কিছু সিমটমস আমরা ভাবি এক সাইড হোক বা এই সাইডে আমাদের অরা হোক। আমরা কিন্তু যখনই আপনি কোনো মাথা ব্যথার পিকচার দেখবেন, নেটে সার্চ করুন, আপনারা দেখবেন এখানে আমরা ধরে আছি। এটা কিন্তু মাথা ব্যথার একটা প্রথম, আপনারা ভাবুন তো চোখ বন্ধ করে একটা মাথা ব্যথার লোকের আপনি বুঝবেন কি করে, মানুষটা এমনি করে ধরে এমনি করে নড়াচ্ছে। এই জায়গাটার নাম হচ্ছে টেম্পল বা টেম্পোরালিস মাসল। এটা একটা বড় মাসল, যে মাসলটা ডাইরেক্টলি আমাদের জয়েন্টের সাথে কানেক্টেড। টিএমজের যে টিটা আছে এই মাসলটা আর এই এরিয়াটার জন্যই কানেক্টেড। তো এই জয়েন্টটা যদি না খারাপ হয়, এই মাসলটা যদি না ড্যামেজ হয়, তাহলে কেন স্যারিডন কাজ করবে, কেন আপনার কোনো মাসল রিল্যাক্সেশন কাজ করবে আপনার এটার জন্য? মাথা ব্যথাটা আমরা যদি ব্রেনের ভেতরে দেখি আপনার সিটি এমআরআইতে ধরা পড়বে। অনেক সময় আপনি দেখবেন ওটার মধ্যে আমাদের কিছু টিউমার্স থাকে, আমাদের কোনো কিছু নার্ভ ড্যামেজ থাকে। আমি সেই জিনিসগুলি নিশ্চয়ই নিউরোলজিস্টরা ভালো মতনই এটাকে ডায়াগনোসিস করে। আমাদের আজকালকার জমানায় নিউরোলজিস্ট উইথ অ্যাডভান্স সিটি ইমেজিং, এমআরআই ইমেজিং খুব ভালো করে বের করতে পারে। বাট সাপোজ ওইগুলি নেগেটিভ এলো, সিটি এমআরআই সব কিছু নেগেটিভ এলো, তখন কিন্তু আপনাদের ভাবতে হবে এখানে কিন্তু একটা জয়েন্ট যেটা খুবই বেশি চলে, আর সে চলতে চলতে যদি আপনার মাসেলসগুলি ক্র্যাম ধরে যায় তাহলে কিন্তু রেগুলারলি মাথা ব্যথাটা হবে। আপনি ভাবুন মাথা ব্যথাটা মাঝে মাঝে কেন আমরা সকালবেলা হয়, মাইগ্রেনসগুলি ঘুম থেকে উঠে দেখবেন মাথাটা ধরে আছে। সারা রাত যদি জয়েন্টটা চলে, মুখটা নিঃশ্বাস নেওয়ার জন্য দাঁত কটকট করে, আপনার যদি মুখ চালাতে থাকেন তখন এই মাসেলটা সারা রাত চললো। আপনি যদি আপনার নাক যদি আপনার না চলে, নিঃশ্বাস যদি না নিতে পারেন, মুখ দিয়ে কন্টিনিউয়াসলি নিঃশ্বাস চলে, যখন আপনার নিঃশ্বাস বন্ধ থাকে তখন মাথা ব্যথা হওয়াটা দরকার কিনা? তো এই যে সর্দি কাশি সাইনাসের উপরে আমরা ব্লেম করি, আমরা নিউরোর জন্য ব্লেম করি, বাট সত্যি কথা কিন্তু এটা একটা টেম্পোরালিস মাসেল যেটা কিন্তু টিএমজের সাথে জড়িত। আর এই টিএমজেটা যখন ড্যামেজ হয় তখন কিন্তু আমাদের এই প্রবলেমগুলি আসে, বুঝলেন? তো সেই জিনিসের জন্য আমি বলি মাথা ব্যথার জন্য একটা টিএমজে ডাক্তার নিশ্চয়ই দেখান। হতে পারে বিনা ওষুধে, বিনা সার্জারিতে হতে পারে আপনি ভালো হয়ে যেতে পারেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডাক্তারবাবু, আজ আমাদেরকে অনেকটা সময় দিলেন এবং এই যে টার্মগুলো আমরা আজকে বিস্তারিতভাবে আলোচনা করলাম, আমাদের মধ্যে কিন্তু এই উপসর্গগুলো অনেকেরই রয়েছে এবং আপনারা অনেকেই রিলেট করতে পেরেছেন আমি জানি, এবং আশা করি আপনাদের অনেক হেল্প হবে আজকের এই পর্ব দেখার পরে। এবং এই ধরনের আরো অনেক এপিসোড দেখতে হলে অবশ্যই নজর রাখুন শুধুমাত্র দ্য হেলদি টকের পর্দায়। নমস্কার।